নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। ভারত যখন বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াচ্ছে, ঠিক তখনই ভারতের শিরদাঁড়া ভেঙে দেওয়ার এক আন্তর্জাতিক ষড়যন্ত্র ডালপালা নিয়েছে। একদিকে আমাদের সীমান্তের ওপারে বসে ড্রোন আর ড্রাগের জাল বিছিয়ে পাঞ্জাবকে অস্থির করার চেষ্টা, আর অন্যদিকে ভারতের মহাকাশ গবেষণার গর্ব আমাদের ইসরোর তাদের নির্ভরযোগ্য রকেট পিএসএলভিকে মাঝ আকাশে অকেজো করে দেওয়ার ছক। এই দুটো কি নিছকই সমাপতন, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ইন্টেলিজেন্স স্কিম? আমাদের গর্বের ইসরো কি আজ বিদেশি শক্তির নিশানায়? কেন বারবার থার্ড স্টেজে গিয়েই ভেঙে পড়ছে আমাদের রকেট? আজ উত্তর মিলবে। গত 12ই জানুয়ারি শ্রীহরিকোটা থেকে উড়েছিল পিএসএলভি C-62, সঙ্গে ছিল 16টি স্যাটেলাইট। কিন্তু 8 মিনিট পরেই সব শেষ। রকেট তার নির্দিষ্ট পথ থেকে বিচ্যুত হয়ে সাগরে তলিয়ে গেল। ঠিক একই দৃশ্য আমরা দেখেছিলাম গত বছর মে মাসে C-61 মিশনের সময়। ভাবুন তো, যে রকেটকে ইসরোর ওয়ার্কহর্স বলা হয়, সেই রকেট কেন বারবার একই জায়গায় গিয়ে ফেল করছে? কানাডার মাটিতে বসে ভারত বিরোধী স্লোগান উঠছে, আর মহাকাশে ভারতের গোয়েন্দা স্যাটেলাইট নিখোঁজ হয়ে যাচ্ছে। কি লুকোচ্ছে আটোয়া আর পশ্চিমা শক্তিগুলো? চোখ রাখুন, কারণ আজ বিগ স্টোরি এই নিয়ে। অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল হঠাৎই পাড়া দিলেন কানাডায়। কেন? কারণ কানাডায় এখন ভারতের বিরুদ্ধে খালিস্তানি সন্ত্রাসবাদের প্রধান চরণভূমি সেই কানাডা। খালিস্তানি সন্ত্রাসবাদীরা এই কানাডাতে গিয়েই লম্ফঝম্প করছে। আইএসআই এর মদতে কানাডার ড্রাগ মানি কিভাবে পাঞ্জাবের যুব সমাজকে ধ্বংস করছে তার ফাইল নিয়ে ট্রুডো সরকারকে একেবারে মুখোমুখি বসিয়েছে ভারত। আজ আমরা এক এক করে এই সব মুখোশগুলো খুলব। 16টি স্যাটেলাইট চোখের পলকে সাগরে তলিয়ে গেল। এর পেছনে কি রয়েছে? কোনো টেকনোলজিক্যাল গলদ, নাকি কোনো সাজানো অন্তর্ধান? আজ রাতে এরই পর্দাফাঁস হবে। প্রথমে আসা যাক পাঞ্জাবের কথা। 1947 সাল থেকে পাঞ্জাব এক নোংরা রাজনীতির শিকার। কংগ্রেস আর আকালি দলের সেই পুরনো লড়াই আজ এক চরম সীমায়। স্বাধীনতার পর যখন সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন আনা হয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল বলুন তো? শুধু কি উন্নয়ন, নাকি এর পেছনে রাজনৈতিক শক্তির আধিপত্য ভাঙার চেষ্টা ছিল? ইতিহাস বলছে সেই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সেই সময় দানা বেঁধেছিল খালিস্তানি বিচ্ছিন্নতারা। 90-এর দশকে মুখ্যমন্ত্রী বেয়ন্ত সিংয়ের হত্যার পর সেই আন্দোলন সাময়িকভাবে থমকে যায়, কিন্তু তার ক্ষতগুলো শুকোয়নি। সরকার বা সুশীল সমাজ সেই সময় পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়িয়ে হিলিং টাচ দিতে ব্যর্থ হয়েছিল, আর এই সুযোগটাই নিয়েছিল পাকিস্তানের আইএসআই। 80-র দশকে আফগানিস্তানে যখন সোভিয়েত বিরোধী লড়াই চলছে, তখন পাকিস্তানের আইএসআই ড্রাগের কারবার শুরু করে অপারেশন ফান্ড জোগাত। আজ সেই একই পাইপলাইন ব্যবহার করা হচ্ছে পাঞ্জাবে। ড্রোন ব্যবহার করে সস্তায় হেরোইন আর অস্ত্র পাঠানো হচ্ছে। বিএসএফ অ্যান্টি ড্রোন গান ব্যবহার করছে ঠিকই, কিন্তু পাকিস্তানের ছক হলো, যদি ড্রোন গুলি করে নামানো হয়, অন্তত ড্রাগের প্যাকেটটা যেন ভারতের মাটিতে পড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে পাঞ্জাবের হাইজ্যাকড মিউজিক ইন্ডাস্ট্রি, যা বন্দুক আর ড্রাগ কালচারকে গ্লোরিফাই করছে। কেন কেন কোনো সরকার এই মাদক অর্থনীতি বন্ধ করতে পারছে না বলুন তো? কারণ এর শিকড় ছড়িয়ে আছে কানাডা আর আমেরিকার মাটিতে, ভারতের মাটিতে নেই। এই ড্রাগ রাজনীতি কিংবা ড্রাগ কার্টেলের শিকড় কানাডায় এবং আমেরিকাতে। 6 এবং 7 ফেব্রুয়ারি অজিত ডোভাল কানাডায় গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত আর কোনো দ্বিচারিতা সহ্য করবে না। কানাডা এতদিন ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে খালিস্তানিদের প্রশ্রয় দিচ্ছিল, কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে যে গুরুদ্বারার নামে তোলা ফান্ড আসলে ভারতে নাশকতার জন্য ব্যবহার করছে এই কানাডিয়ান খালিস্তানিরা। অজিত ডোভাল প্রস্তাব দিয়েছেন এক নিউ সিকিউরিটি ফ্রেমওয়ার্কের। কি রয়েছে এই নিউ সিকিউরিটি ফ্রেমওয়ার্কে?
সরাসরি গোয়েন্দা তথ্য আদান প্রদান হবে। ভারত এবং ট্রুডো প্রশাসনের মধ্যে সরাসরি গোয়েন্দা তথ্যের আদান প্রদান হবে। প্রশাসন আজ চাপে রয়েছে। একদিকে আমেরিকার সম্পর্ক ভালো নয়, অন্যদিকে ভারতের মতো বিশাল বাজারকে তারা হারাতে পারবে না। ডোভালের এই ভিজিট খালিস্তানিদের শেষ দেখে ছাড়বে, কিন্তু খালিস্তানি চক্রান্ত যখন মাটিতে ব্যর্থ হচ্ছে, তখন কি হানা হচ্ছে আমাদের মহাকাশ স্বপ্নে? ইসরোর পিএসএলভি C-62 রকেটের ব্যর্থতার পেছনে রহস্যটা আসলে কি? শুনুন তা আসল রহস্য। ইসরোর পিএসএলভি 30 বছরের নির্ভরযোগ্য ঘোড়া, নির্ভরযোগ্য রকেট। এই পিএসএলভি যান ধরেই আমাদের একের পর এক রকেট মহাকাশে গিয়েছে। কিন্তু 12ই জানুয়ারি যে ব্যর্থতা হলো, সেটার কারণটা কি? আমরা কি হারালাম জানেন এই ব্যর্থতায়? 16টি স্যাটেলাইটের মধ্যে 16টি স্যাটেলাইট তো আমরা হারিয়েছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যাটেলাইটটির নাম অন্বেষা, যার কোড নেম EOS-N1 অন্বেষা। সূত্র বলছে এই স্যাটেলাইট ছিল ভারতের সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থা R&AW, অর্থাৎ রয়ের ইন্টেলিজেন্স স্যাটেলাইট ছিল। এবং নেভি ইন্টেলিজেন্স একটি অত্যন্ত স্পর্শকাতর প্রজেক্ট। নেভেল ইন্টেলিজেন্স এবং রয়ের যৌথ স্যাটেলাইট ছিল এই অন্বেষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিকিউরিটি প্রজেক্টের স্যাটেলাইট। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অতি শক্তিশালী চোখকে অন্ধ করে দেওয়া হলো কক্ষপথে পৌঁছানোর আগে। লঞ্চের 8 মিনিট পর যখন রকেটটি স্টেজ 3-তে ছিল, তখন হঠাৎ যান্ত্রিক বিচ্যুতি। আগে কোনোদিন হয়নি। যে পিএসএলভি বারংবার ফেল প্রুফ রকেট ডেলিভারি করেছে, সেই পিএসএলভি 12ই জানুয়ারি হঠাৎ করে স্টেজ 3-তে ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট অন্বেষা স্যাটেলাইট, যে বা EOS-N1 স্যাটেলাইট, যেটা নেভেল ইন্টেলিজেন্স এবং রয়ের ইন্টেলিজেন্স দেয়, সেই স্যাটেলাইট নিয়ে যাচ্ছিল। সেই রকেটটি হঠাৎ করে স্টেজ 3-তে গিয়ে যান্ত্রিক বিচ্যুতি। রকেটটি অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে শুরু করলো এবং সিগন্যাল হারিয়ে ফেললো। কোনোদিন হয়নি। হলো গত বছর পিএসএলভি 61-এর সঙ্গে এবং এবছর পিএলভি C-62-র সাথে। কেন? 18ই মে 2025 পিএসএলভি C-61 এবং এবছর 12ই জানুয়ারি 2026 পিএসএলভি C-62। এই দুটো রকেটের সাথে হঠাৎ করে স্টেজ 3-তে যান্ত্রিক বিচ্যুতি। দুটো ক্ষেত্রে একই সমস্যা, বিশ্বাস করুন, সেম টু সেম। একেবারে থার্ড স্টেজে গিয়ে সব গুবলেট। আমাদের প্রশ্ন, থার্ড স্টেজেই কেন? নিছকই যান্ত্রিক ত্রুটি? আর শুনুন, যান্ত্রিক ত্রুটিটা আমরা বিশ্বাস করব না, কারণ ইসরো কোটি কোটি টাকা খরচা করে একটা প্রজেক্ট কিংবা একটা মিশন রেডি করে। যান্ত্রিক ত্রুটি থাকার কোনো জায়গাই নেই। রানস হয়, ড্রাই রান হয়, একের পর এক রিহার্সাল হয়। যান্ত্রিক ত্রুটি থাকলে অনেক আগেই জানা যেত। থার্ড স্টেজে গিয়ে যান্ত্রিক ত্রুটি হবে, বিশ্বাস করুন, এটা আমরা মানব না। যখন আমরা রোভার পাঠিয়েছিলাম চাঁদের সাউথ অ্যাক্সিস ল্যান্ডিংয়ে, তখনও এরকম একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে। কেন? কারা রয়েছে এর পেছনে? তাই তো প্রশ্ন করছি, এটা কি নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি ভারতের গোয়েন্দা ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার এক আন্তর্জাতিক চক্রান্ত? সিআইএর পুরনো ইতিহাসের দিকে কি আমাদের একবার তাকাতে হবে? আলবাত তাকাতে হবে। শুনুন, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিংবা সেভাবে আমরা কোনোদিন এটা নিয়ে ওয়ার্ল্ড স্টেজে গলা ফাটাইনি, কিন্তু হোমি ভাবা, যার নামে আজকে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার রয়েছে, এত বছর পর গিয়ে, প্রায় 50 বছর পর গিয়ে মোটামুটি ভারতের বাচ্চা জানে যে হোমি ভাবার প্লেন ক্র্যাশ ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ আ কোঅর্ডিনেটেড অ্যাটাক বাই দ্য CIA। কারণ আমরা সেই সময় পরমাণু অস্ত্র বানাচ্ছিলাম, নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছিলাম, এবং CIA এবং আমেরিকা সেটা পছন্দ হয়নি, দাদাগিরি করতে হবে।
এমনকি আমরা যখন পোখরান টেস্ট করছিলাম সেই সময় সিআইএর গোয়েন্দা স্যাটেলাইট বারবার আমাদের মাথার ওপর ঘুরছিল, এবং কি লাস্ট স্টেজে গিয়ে আমাদের নিউক্লিয়ার টেস্ট বানচাল করার চেষ্টা করেছিল, পারেনি। আব্দুল কালামের বুদ্ধিমত্তার জন্য এটা হয়নি, এবং অবশ্যই ইন্দিরা গান্ধী এবং পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ী তাদের বুদ্ধিমত্তার কারণে, অ্যান্ড ওয়ান মেজর অফ দি আর্মি হু রিমেইনস আননেমড, তাদের বুদ্ধিমত্তার কারণে তারা সেটা করতে পারে। আমরা যতবার প্রগতির দিকে এগিয়েছি, এই স্পেস মিশন নিয়ে সবচেয়ে বড় দাদাগিরিটা করেছে নাসা, টু সাম এক্সটেন্ট রাশিয়াও করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটা সাবোটাজ বা অন্তর্ঘাত, এবং এই সাবোটাজ বা অন্তর্ঘাত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে যখন ভারত প্রাইভেট সেক্টরকে খুলে দিয়েছে, তখন অনেক বিদেশি শক্তি ভারতের এই আধিপত্য সহ্য করতে পারছে না। 1961 সালে মার্কিন সংস্থায় একটা কার্টুন বেরিয়েছিল, একটা ক্লাব, কার্টুনে একটা ক্লাব, সেখানে আমেরিকা বসে আছে, চাইনা বসে আছে, রাশিয়া বসে আছে, ইউরোপের কিছু দেশ বসে আছে, বাইরে একটা গরু হাতে একটা পাগড়ি পরা ভারতীয় দাঁড়িয়ে আছে, এবং ভেতরের লোকগুলো বাইরে এই লোকটাকে দেখে হাসছে। ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ভারতও চায় স্পেসের মতো এলিট ক্লাবে আসতে। আমরা পরিহাসটা সহ্য করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন তারপর আজ ভারত দেখিয়ে দিয়েছে প্রথম মার্সে গেছি আমরা। কোনো বড় দাদার এত ক্ষমতা হয়নি, বুঝলেন? ভারত আজ এলিট স্পেস ক্লাবের ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার্স। আর শুধু তাই নয়, 2025 সালে এই কলকাতা শহরের ফোর্ট উইলিয়ামে যে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্স হয়েছিল, যেখানে নরেন্দ্র মোদী নিজে এসেছিলেন এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন, সেখানে স্পেস ডক্ট্রিন, ভারতের স্পেস ওয়ারফেয়ার ডক্টরিন নেওয়া হয়েছে, এবং বলা হয়েছিল চতুর্থ ডোমেন আমাদের এই মুহূর্তে ল্যান্ড, সি, এয়ারের বাদে স্পেস। সেই কারণে আমাদের প্রশ্ন, এটা ষড়যন্ত্র নয় তো? এই ষড়যন্ত্র হতে পারে মাইক্রোস্কোপিক লেভেলে। রকেটের থার্ড স্টেজের কোনো একটি ক্ষুদ্র যন্ত্রাংশকে ম্যানুফ্যাকচারিংয়ের সময়ই এমন কোনো ত্রুটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যা কেবল মহাকাশের প্রচণ্ড তাপ আর চাপেই সক্রিয়। কিংবা জানালি বা ফুয়েল, সেখানে কি এমন কিছু মেশানো হয়েছে যা সঠিক দহন বা ইভেনলি বার্নিং হতে দেয়নি? ভারতের এনটিআরও এখন প্রতিটি সাপ্লাই চেইন খতিয়ে দেখছে যে কীভাবে হলো। একটা থার্ড পার্টি এনটিআরও, তারা এই মুহূর্তে পুরো খতিয়ে দেখছে যে হঠাৎ করে থার্ড স্টেজে গিয়ে এই রকেটটা কেন ভেঙে পড়লো। স্পেসিফিকলি যখন এই পিএসএলভির ভেতর অন্বেষা কিংবা EOS-N1 ভারতের স্পাই স্যাটেলাইট ছিল। ভারতের স্পেস ইকোনমি এখন কয়েক বিলিয়ন ডলার, আর তাতেই কি গাত্রদাহ হচ্ছে পশ্চিম দেশগুলো? কারা চাইছে না ভারত মহাকাশের রাজা হোক? ইতিহাস ভুলে গেলে চলবে না। অতীতে ভারতের ন্যাম্বি নারায়ণের মতো বিজ্ঞানীদের হেনস্থা করার পেছনে সিআইএর হাত থাকার অভিযোগ উঠেছে। আজ যখন ভারত চন্দ্রযান আর গগনযান নিয়ে স্বপ্ন দেখছে, তখন কি সেই পুরনো শক্তিগুলো আবার সক্রিয় হচ্ছে? ইসরোর সাম্প্রতিক 6টি লঞ্চের মধ্যে 3টি ব্যর্থ হয়েছে, অর্থাৎ ফেলিওর রেট 50%। এটা ইসরোর স্ট্যান্ডার্ডে ভাবাই যায় না। বাণিজ্যিক লঞ্চ মার্কেটে ভারতের বিশ্বাসযোগ্যতা নষ্ট করাই কি এর আসল উদ্দেশ্য? ইসরোর ইতিহাসে প্রথমবার তদন্তে এবার এমন এক পদক্ষেপ নেওয়া হচ্ছে যা আগে কখনো নেওয়া হয়নি। ইসরোর বাইরে থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে। তারা কি এমন কিছু খুঁজে পেয়েছে যা আমাদের বিজ্ঞানীদের নজর এড়িয়ে গিয়েছিল? কি সেই গোপন তথ্য? কি খুঁজে পেল তারা? কেন বাইরে থেকে বিশেষজ্ঞ এনে লঞ্চ ফেলিয়ার অ্যানালাইজ করা হচ্ছে? কারা সাবোটাজ করছে? থার্ড ফেজে গিয়ে কেন আমাদের রকেট বিভ্রান্তিকর অবস্থায় শেষ হয়ে যাচ্ছে? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দিজ আর বিগ কোয়েশ্চেন্স। আজকে যখন 2026-এ দাঁড়িয়ে আমরা জানি ফোর্থ ডোমেন আমাদের স্পেস, ভারত $1 বিলিয়ন স্পেস ইকোনমি তৈরি করছে, তখন ইসরোর মতো একটা সংস্থা যারা মার্স পর্যন্ত পৌঁছে গেল, তারা সুদূর মহাকাশে, যেখানে এর আগে লাখো কোটি বার যাওয়া হয়েছে, সেই মহাকাশে 16টি স্যাটেলাইট ডেলিভার করতে পারলো না, এবং তার মধ্যে একটা আবার রয়ের স্যাটেলাইট, নেভাল ইন্টেলিজেন্সের স্যাটেলাইট, অর্থাৎ গোয়েন্দা স্যাটেলাইট। কেন থার্ড পার্টিকে নিয়ে আসা হলো ইনভেস্টিগেশনের জন্য? আর তারা কী বা খুঁজে পেয়েছে এখনো পর্যন্ত? কয়েকজন কমেন্ট করছেন, সাগ্নিক ভৌমিক,
তিনি বলছেন ইসরো জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ রইল। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হলো কি এমন পাওয়া গেল এই তদন্ত। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এক বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছেন। পিএসএলভির এই ব্যর্থতার তদন্ত করবে ইসরোর বাইরে একটি থার্ড পার্টি বা নিরপেক্ষ বিশেষজ্ঞ দল। কেন? কারণ পরপর দুটো লঞ্চে একই সমস্যা হওয়ার অর্থ হলো কোনো সিস্টেমে কোনো গাফিলতি আছে, নয়তো সিস্টেমের ভেতরে কেউ ঘাপটি মেরে বসে আছে। এই নিরপেক্ষ তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পরবর্তী সব পিএসএলভি মিশন স্থগিত রাখা হয়েছে। এমনকি এসএসএলভি লঞ্চও আটকে দেওয়া হয়েছে, কারণ তার সেকেন্ড স্টেজ পিএসএলভির থার্ড স্টেজের মতো। ভারত এখন কোমর বেঁধে নেমেছে, এই আন্তর্ঘাতের উৎস আমরা খুঁজে বার করবই। ভারতের প্রাইভেট সেক্টর কি এবার মহাকাশ গবেষণার হাল ধরবে? আর তাতে কি কমবে এই চক্রান্তের ভয়? কিন্তু ষড়যন্ত্রটা ঠিক মহাকাশেই হচ্ছে এমনটা নয়, পাঞ্জাবের মাটিতেও চলছে। আপনারা কি জানেন পাঞ্জাবে এখন এক নতুন ধরনের জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফির লড়াই শুরু হয়েছে। হিলিং টাচের নামে সেখানে খ্রিশ্চান মিশনারিরা ব্যাপকভাবে ধর্ম পরিবর্তন করাচ্ছে। 2026-27 সালের সেন্সাস রিপোর্ট নাকি দেখা যাচ্ছে, কিংবা জাতিভিত্তিক রিপোর্টে দেখা যাবে যে পাঞ্জাবের এক বড় অংশ ধর্মান্তরিত হয়ে গেছে। শিখ সমাজকে আজ ভাবতে হবে কেন তারা নিজেদের যুব সমাজকে শিক্ষা আর কর্মসংস্থান দিতে পারছে না, কেন তারা ড্রাগ আর খালিস্তানি উস্কানিতে পা দিচ্ছে। পাঞ্জাবকে বাঁচাতে হলে খালিস্তানের স্বপ্ন নয়, উন্নয়নের স্বপ্ন দেখতে হবে। ভারতের প্রতিরক্ষা আর মহাকাশ এক সুতোয় বাঁধা। শত্রু কি দেশের ভেতরেই লুকিয়ে আছে? মনে রাখবেন, পাঞ্জাব কেবল পাকিস্তানের একমাত্র লক্ষ্য নয়। পাকিস্তান চাইছে পাঞ্জাবকে এক মডেল হিসেবে ব্যবহার করতে, যা পরে হরিয়ানা আর হিমাচলেও ছড়িয়ে দেওয়া যাবে। কাশ্মীর সীমান্তে ভারতে ইতিমধ্যে প্রচুর শক্তি ভাগ করেছে ভারত। এখন পাঞ্জাবকে অশান্ত করে ভারতকে সম্পদ আর নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে পাকিস্তানের তরফ থেকে। ভারতের শত্রু আজ মাল্টি ডাইমেনশনাল। বারবার আমাদের সেনাপ্রধানরা, আমাদের প্রতিরক্ষা মন্ত্রীরা একটা কথা বলেন, এই সময় মাল্টি ডাইমেনশনাল ওয়ারফেয়ারের সময়। মানে কোনো একদিক থেকে একতরফা অ্যাটাক আসে না, মাল্টি ডাইমেনশন, একাধিক জায়গা থেকে একাধিক অ্যাটাক। কেউ রকেটে ম্যালওয়্যার ঢোকাবে, কেউ ড্রোনে করে ডাক পাঠাবে, আর সোশ্যাল মিডিয়ায় র্যাডিক্যালিজম ছড়াবে, অর্থাৎ মগজ ধোলাই। কিন্তু তারা ভুলে যাচ্ছে এটা 2024-এর ভারত, এটা 2026-এর নতুন ভারত। শেষে একটা কথা বলি, পিএসএলভি আবার উঠবে। জুন 2026-এর মধ্যেই, 2026-এর জুনের মধ্যেই আমরা আবার মহাকাশ জয় করব। আর খালিস্তানি চক্রান্ত, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যে নীল নকশা কিংবা ব্লু প্রিন্ট অটোয়াতে রেখে এসেছেন, তাতে খুব শিগগিরই তাদের জাল ছিঁড়ে যাবে। ভারতের উত্থান কেউ রুখতে পারবে না, না মহাকাশে না মাটিতে। আমরা সজাগ আছি, সতর্ক আছি, আপনারাও সজাগ থাকুন। দেশের বিরুদ্ধচারণ করলে আজ আর রেহাই নেই, কারণ সবার উপরে যেমন মানুষ সত্য, তেমন সবার উপরে দেশ সত্য। ফার্স্ট দ্য নেশন, প্রথমে দেশ, তারপর ভোট, রাজনীতি, পলিটিক্স, আরও যা যা আসে। আগে তো দেশ। ये देश की धरती সোনা উঠবে, এই কথাটা মাথায় রাখবে। এই মাটি আমার আপনার সবার মা। আমরা তো পঞ্চতত্ত্বে বিলীন হওয়ার জন্যই এসেছি। সেই পঞ্চতত্ত্বের এক তত্ত্ব কিন্তু মাটি, যে মাটি আমাদের মা। প্রথমে মাটি, প্রথমে ভারত, তারপর অন্য কিছু। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, গুড নাইট।